আমার নাম সৌমিত্র সরকার। আমি কবি সুকান্ত মহাবিদ্যালয়ের 28150 ইগনোর সোশিওলজি একাডেমিক্স কাউন্সিলর। আজকে আমরা যে বিষয়টিকে নিয়ে আলোচনা করব তা হলো সমাজতত্ত্বের সাথে রাষ্ট্রবিজ্ঞানের আন্তঃসম্পর্ক। পূর্বে যে সমস্ত ইউনিটগুলো নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি সেগুলির মধ্যে রয়েছে সমাজতত্ত্বের সাথে নৃতত্ত্ব, ইতিহাস, মনস্তত্ত্ব, অর্থনীতি প্রভৃতির সম্পর্কগুলো এবং পার্থক্যগুলি বিষয়গুলো। আজকে এই যে বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করছি রাষ্ট্রবিজ্ঞানের সাথে সমাজতত্ত্বের সম্পর্ক, আমরা যদি খুব ভালো করে বিষয়টাকে দেখার চেষ্টা করি, রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজতত্ত্ব দুটি বিষয় কিন্তু বিস্তারিতভাবে অনেক বিষয় নিয়ে সমাজের তাদের নিজস্ব বক্তব্যকে উপস্থাপন করে এবং এই দুটির মধ্যে কিন্তু নিগূঢ় সম্পর্ক বর্তমান আছে। ফলে স্বাভাবিকভাবেই বিভিন্ন বিষয়গুলি এগুলোর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। তাহলে প্রথমেই আমরা যে বিষয়টিকে দেখে নেব তা হলো যে রাষ্ট্রবিজ্ঞান কোন কোন বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে থাকে। তাহলে যদি আমরা রাষ্ট্রবিজ্ঞানের বিষয়টির দিকে গুরুত্ব আরোপ করি তাহলে দেখব যে রাষ্ট্রবিজ্ঞানে সাধারণত আমরা যে বিষয়গুলো ভেবে থাকি রাষ্ট্র, সরকার এবং রাজনীতি, তাহলে রাষ্ট্রবিজ্ঞান সমাজের কতগুলো গুরুত্বপূর্ণ দিক যেমন রাষ্ট্র, সরকার, রাজনৈতিক প্রেক্ষাপট, রাজনৈতিক বাতাবরণ, রাজনৈতিক সম্পর্ক এগুলো নিয়ে কিন্তু বিস্তারিতভাবে অধ্যয়ন করে রাষ্ট্রবিজ্ঞান। এবং যদি আমরা দেখার চেষ্টা করি এই রাষ্ট্র, সরকার, রাজনীতি এগুলো কিন্তু সমাজের একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্গ। যে কোনো সমাজ ব্যবস্থাকে টিকিয়ে রাখার ক্ষেত্রে বা সমাজ ব্যবস্থাকে সুনির্দিষ্ট রূপ দেওয়ার ক্ষেত্রে কিন্তু এগুলোর নিগূঢ় বা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সুতরাং রাষ্ট্রবিজ্ঞান কি দেখে? রাষ্ট্রবিজ্ঞান দেখায় যে একটা নির্দিষ্ট সমাজ ব্যবস্থার রাষ্ট্র কি ভূমিকা পালন করছে, রাষ্ট্র কিভাবে ব্যক্তিকে নিয়ন্ত্রণ করছে, রাষ্ট্র কিভাবে প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণ করছে এবং এই বিভিন্ন প্রতিষ্ঠান তার আচার আচরণ, রীতিনীতি এবং কিভাবে এই রাজনৈতিক প্রেক্ষাপটের মধ্যে থেকে একটা সমাজ সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে, এগুলো কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার বিষয়বস্তু। তাহলে রাষ্ট্রবিজ্ঞানে আমরা যদি দেখার চেষ্টা করি তাহলে যে বিষয়গুলো খুব ঘুরপাক খাবে সেগুলো হচ্ছে রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতির মধ্যে যেমন আমরা পড়ি ক্ষমতাগত পরিকাঠামো, ঠিক তেমনি রাজনীতির মধ্যে আমরা পাবো রাজনৈতিক পরিকাঠামো। তাহলে রাষ্ট্র, সরকার এবং রাজনীতি কিভাবে একটা ব্যক্তি, সমাজ, প্রতিষ্ঠান এগুলোকে নিয়ন্ত্রণ করছে বা এগুলোর মধ্যে আন্তঃসম্পর্ক বজায় রাখছে সেটাকে দেখার চেষ্টা করে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান। এবং এর সাথে আমরা যে বিষয়গুলো দেখব রাষ্ট্রবিজ্ঞান আলোচনার মধ্যে আরো যে বিষয়গুলো অন্তর্ভুক্ত সেগুলো কি? রাজনৈতিক সামাজিকীকরণ, নেতৃত্ব, শাসন, সিদ্ধান্ত গ্রহণ, নীতি নির্ধারণ। তার মানে এগুলো কেন উঠে আসছে? রাজনৈতিক সামাজিকীকরণ কেন? তার কারণ হচ্ছে কোনো ব্যক্তি রাজনৈতিক প্রেক্ষাপটে বা রাজনৈতিক কোনো বড় পদে রয়েছে, কোনো মন্ত্রী বা কোনো এমএলএ, যে কোনো ক্ষেত্রেই যে সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্বগণ রয়েছে তারা কি ধরনের আচরণ করছে, তারা কি ভূমিকা পালন করছে, তার কাজ কি, দেশের স্বার্থে বা সমাজের স্বার্থে তিনি কি ভূমিকা পালন করছেন, এগুলো কিন্তু খুব এসেনশিয়াল ভূমিকা, এসেনশিয়াল ক্ষেত্র একটা। তার কারণ কেন? তার কারণ এগুলো কিন্তু সামাজিকীকরণের মধ্যে দিয়ে রপ্ত হয়। ব্যক্তি যে পরিবেশে বা যে কালচার বা যে পরিকাঠামোর মধ্যে অবস্থান করে সেখানকার বাতাবরণ কিন্তু ব্যক্তির উপরে প্রভাব ফেলে। যেমন আমরা যদি বলি যে সামাজিকীকরণ শব্দটা, এই শব্দটা কিন্তু খুব বৃহত্তর একটা শব্দ। একটা ব্যক্তি জীবনে কিন্তু এর নিগূঢ় গুরুত্ব রয়েছে। সামাজিকীকরণ কি করে? সামাজিকীকরণ কিন্তু ব্যক্তিকে সামাজিক করে তোলে। তাহলে একটা ব্যক্তি প্রথম যে পরিচয়, সে ছেলে না মেয়ে থেকে আরম্ভ করে সে কোন স্কুলে পড়াশোনা করেছে, সে কোন ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে থেকে বসবাস করছে, ঠিক আছে, তার কলেজ, তার শিক্ষা প্রতিষ্ঠান, ঠিক আছে, তার কর্মক্ষেত্র, এরকম বিভিন্ন যে বিষয়গুলো রয়েছে এই বিভিন্ন বিষয়গুলো সম্বন্ধে সুচিন্তিত ধারণা গ্রহণ করার যে প্রক্রিয়া
এটাকে কিন্তু সামাজিকীকরণ বলে। রাজনৈতিক সামাজিকীকরণ কেন বলা হচ্ছে? রাজনৈতিক সামাজিকীকরণ মানে হচ্ছে রাষ্ট্র বা রাজনীতির যে সমস্ত ক্ষেত্রগুলো রয়েছে, ঠিক আছে? যে শাসন ব্যবস্থা, সিদ্ধান্ত গ্রহণ, নেতৃত্ব, নীতি নির্ধারণ, এগুলো কিন্তু ব্যক্তিকে পরিস্থিতির সাথে সাথে কিন্তু রপ্ত করতে হয়। তাহলে পরিস্থিতির সাথে সেই ধারণাগুলি গ্রহণ করার যে প্রেক্ষাপট, সেগুলোই কিন্তু রাজনৈতিক শাসন ব্যবস্থার আন্ডারে পড়ে, রাজনৈতিক সামাজিকীকরণের মধ্যে চলে আসছে। তাহলে আমরা স্বাভাবিকভাবে কিন্তু এটা বলতে পারি যে রাজনীতি কিন্তু বিভিন্ন বিষয়গুলোকে তার মধ্যে অন্তর্ভুক্ত করছে। আর কি দেখছি? রাজনীতির ধারণা রাষ্ট্রবিজ্ঞানের কেন্দ্রবিন্দু। তাহলে রাষ্ট্রবিজ্ঞানের কেন্দ্রবিন্দুতে কিন্তু রয়েছে রাজনীতি। তাহলে আমরা কিন্তু ঘুরে ফিরে একটা ইম্পর্টেন্ট পয়েন্টকে কভার করছি। রাজনীতি তাহলে কি করে? রাজনীতি কিন্তু একটা নির্দিষ্ট রাষ্ট্রের সার্বিক পরিকাঠামোকে নীতি নির্ধারণের মধ্যে দিয়ে বাস্তবায়নের চেষ্টা করে। তার মানে রাষ্ট্রকে আমরা কিন্তু পরোক্ষভাবে বলতেও পারি রাষ্ট্রের কিন্তু প্রোটেকশন প্রোভাইড করে, সোশ্যাল সিকিউরিটি প্রোভাইড করছে, একটা বাউন্ডারি প্রোভাইড করছে। তাহলে রাজনীতির কিন্তু একটা বড় ভূমিকা রয়েছে। রাজনীতি কিন্তু একটা সমাজের উপরে বিস্তর প্রভাব ফেলে। তাহলে রাষ্ট্রবিজ্ঞানের কেন্দ্রীয় প্রেক্ষাপটে রয়েছে রাজনীতি, এবং রাজনীতির সাথে যে সমস্ত বিষয়গুলো উঠে আসবে সেগুলো কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার বিষয়বস্তু। তাহলে এই ছোট ছোট বিষয়গুলো তোমায় মাথায় রাখতে হবে। তাহলে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র, সরকার, রাজনীতি নিয়ে আলোচনা করে। যখন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছে তাহলে এই বিষয়গুলো কি কাজ করে এবং বিষয়গুলোর কি ভূমিকা রয়েছে সেটাও কিন্তু আলোচনায় উঠে আসবে। এরপর আমরা দেখব কি রাজনীতি এমন একটি প্রক্রিয়া হিসেবেও সংজ্ঞায়িত করা হয় যেখানে লোকেরা তাদের জীবনকে নিয়ন্ত্রণ করে এবং সাধারণ নিয়মগুলি গঠন করে, সংরক্ষণ করে ও সংশোধন করে। তাহলে একটি ব্যক্তি যে সমস্ত প্রেক্ষাপটে সমাজে যে সমস্ত ক্ষেত্রগুলোতে নিজের জীবনকে বাস্তবায়িত করে, সে বিভিন্ন যে রুলস রেগুলেশনস, নিয়ম নীতি মেনে চলেছে, সেখানে কিন্তু রাজনীতির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। রাজনীতি কিন্তু ব্যক্তিকে কি করছে? ব্যক্তিকে নির্দিষ্ট আচার আচরণ কিভাবে পালন করা উচিত, কি নিয়ম নীতি পালন করা উচিত, কোন জায়গায় কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়, ডুজ এন্ড ডনটস, এগুলো সম্বন্ধে কিন্তু স্বাভাবিক ভূমিকা পালন করে বা স্বাভাবিক পরিচয় পালন। এই যে একটু আগে যেটা বললাম, সামাজিকীকরণ, রাজনৈতিক সামাজিকীকরণ। তাহলে রাষ্ট্রবিজ্ঞান কি করছে? রাষ্ট্রবিজ্ঞান কিন্তু ব্যক্তিকে রাষ্ট্র সংক্রান্ত বা রাজনীতি সংক্রান্ত বিভিন্ন বিষয়গুলোর অ্যাওয়ারনেস প্রোভাইড করছে। তাহলে সেই অ্যাওয়ারনেস থেকে ব্যক্তি যদি অ্যাওয়্যার হয়, ব্যক্তি যদি সচেতন হয়, তাহলে কি হবে? ব্যক্তি সমাজের প্রতি দায়বদ্ধ হবে। তাহলে রাজনীতি পরোক্ষভাবে কিন্তু আমরা বলতেই পারি ব্যক্তিকে সমাজের প্রতি দায়বদ্ধ হতে সহায়তা করছে। তার মানে রাজনীতি হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। তাহলে রাষ্ট্রবিজ্ঞান রাজনীতি এবং তার যে সমস্ত কাজকর্ম রয়েছে সেগুলোকে বিস্তারিতভাবে আলোচনা করে। আর কি দেখব? এই ধরনের প্রক্রিয়া সাধারণত সহযোগিতা ও সংঘর্ষ উভয়ই জড়িত থাকে। সহযোগিতা ও সংঘর্ষ কেন? রাজনৈতিক বাতাবরণ কিন্তু সর্বদাই সমাজে সুশৃঙ্খল ব্যবস্থাকে বাস্তবায়িত করবে এমন কিন্তু নাও হতে পারে। বিরোধ, বিদ্রোহ, সংঘর্ষ, মুভমেন্ট, ওয়ার, এরকম পরিস্থিতিও কিন্তু উঠে আসতে পারে। তাহলে রাজনৈতিক, এই যে কিছুদিন আগেই আমরা যে ঘটনাটা দেখছিলাম ইউক্রেনে, যে যুদ্ধের বাতাবরণ তৈরি হয়েছে, তাহলে রাজনৈতিক প্রেক্ষাপট কিন্তু শুধুমাত্র সমাজের শৃঙ্খলাকে বজায় রাখে এমন নয়, বা সহযোগিতার বাতাবরণ তৈরি করে এমন নয়, যুদ্ধের মতো কিন্তু বিশৃঙ্খল বা সংঘর্ষমূলক অবস্থাও কিন্তু তৈরি হতে পারে। তাহলে রাজনীতি কিন্তু দুটো দিক থেকেই ব্যক্তি বা সমাজকে প্রভাবিত করে, সেটা সহযোগিতার দিক থেকেও। সহযোগিতা কোনগুলো? রাষ্ট্র এমন একটা নির্দিষ্ট পরিকাঠামো তৈরি করবে, সমাজে এমন একটা বাতাবরণ তৈরি করবে, তাহলে সমাজস্থ মানুষের কাছে সেটি অনেক বেশি সুশৃঙ্খল হবে, মানুষের ডেভেলপমেন্ট প্রোগ্রেস হবে, সহযোগিতার বাতাবরণ। আবার কিন্তু যুদ্ধ সংঘর্ষের মতো কিন্তু নেতিবাচক বাতাবরণ তৈরি করে থাকে। রাষ্ট্র কিন্তু এই দুই ধরনের বিষয়ের সাথেই কিন্তু সম্পর্কিত। তাহলে একটু অন্য বিষয়গুলো আমরা দেখে নিই। এখানে যেমন বলা হয়েছে রাজনীতির সাথে কতগুলি গুরুত্বপূর্ণ অর্থ সংযুক্ত রয়েছে। একটু আগেই আমরা যেটা পড়ছিলাম যে রাষ্ট্রবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অংশ কিন্তু হলো রাজনীতি। সেই রাজনীতির প্রেক্ষাপটেই আমরা কি দেখছি?
বলা হচ্ছে যে রাজনীতির সাথে কিন্তু কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেগুলোকে আমাদেরকে আলোচনা করতে হবে। কি রয়েছে? আর্ট অফ গভর্নমেন্ট। আর্ট অফ গভর্নমেন্ট কেন বলা হচ্ছে? রাজনীতিকে বলা হচ্ছে আর্ট অফ গভর্নমেন্ট। আর্ট মানে হচ্ছে রাজনীতি সরকারকে একটা সুনির্দিষ্ট পথ প্রদান করে। একটা দেশীয় শৃঙ্খলা কি করে বজায় থাকবে, কি করে দেশের উন্নয়ন হবে, কি করে দেশকে সঠিক পথে নিয়ে যাওয়া যাবে, কি করে সাধারণ মানুষের উন্নতি করা সম্ভব। তাহলে এই সমস্ত বিষয়গুলোকে সুষ্ঠুভাবে বাস্তবায়নের যে প্রেক্ষাপট, সেটা কিন্তু রাজনীতি করে থাকে। তাহলে কিন্তু আমরা পরোক্ষভাবে বলতে পারি রাজনীতি হলো আর্ট অফ গভর্নমেন্ট। সরকারকে একটা নির্দিষ্ট চিত্র, একটা ইমেজ দেওয়ার চেষ্টা করে। ২ নম্বর পয়েন্ট কি বলা হচ্ছে? রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু রয়েছে পাবলিক অ্যাফেয়ার্স। পাবলিক অ্যাফেয়ার্স, পার্সোনাল এবং পাবলিক, একটা ব্যক্তির যে দিক, তার মধ্যে পাবলিক অ্যাফেয়ার্স বেশি গুরুত্বপূর্ণ। তাহলে একটা ব্যক্তি কিভাবে রাজনৈতিক প্রেক্ষাপটের সাথে সম্পর্কিত, একটা ব্যক্তির জীবনে রাজনীতির কি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু রাজনীতি আলোচনার কেন্দ্রবিন্দু রয়েছে। সেজন্য বলছে পাবলিক অ্যাফেয়ার্স। তাহলে সমাজের অভ্যন্তরে সমস্ত প্রতিষ্ঠান, রীতিনীতি, আচার আচরণ, চালচলন, লোকাচার, লোকনীতি, বিভিন্ন বৈধ ক্ষেত্র, এই সমস্ত ক্ষেত্রের সাথে বা বিষয়ের সাথে ব্যক্তি কিভাবে সম্পর্কিত। তাহলে ব্যক্তির জীবন কিভাবে প্রত্যেকটা প্রেক্ষাপট দ্বারা পরিচালিত বা নিয়ন্ত্রিত হচ্ছে, রুলস রেগুলেশন, রাজনৈতিক প্রেক্ষাপট কিভাবে ব্যক্তিকে নিয়ন্ত্রণ করছে, সেই বিষয়গুলোকে কিন্তু আলোচনা করছে রাজনীতি কোথায়, তার পাবলিক অ্যাফেয়ার সেকশনের মধ্যে দিয়ে। একটা ব্যক্তি, সমাজ, রাজনীতির সাথে কিন্তু গভীরভাবে সম্পর্কিত। ঠিক আছে? একটা ব্যক্তির এডুকেশনাল ডেভেলপমেন্ট, তার ইকোনমিক ডেভেলপমেন্ট এবং তার সোশ্যাল ডেভেলপমেন্টে কিন্তু কোথাও না কোথাও রাজনৈতিক রুলস এন্ড রেগুলেশনস কাজ করে। তাহলে রাজনৈতিক রুলস এন্ড রেগুলেশনস গুলো কিন্তু ব্যক্তির জীবনের উপরে প্রভাব ফেলছে। থার্ড পয়েন্ট কি বলা হচ্ছে? রাজনীতির আলোচনায় সংজ্ঞায়িত করেছে কম্প্রোমাইজ, ডিসিশনস মেকিং এবং কনসেনসাসের মতো বিষয়গুলিকে। তাহলে কম্প্রোমাইজ, ডিসিশনস মেকিং আর কনসেনসাস, এই যে বিষয়গুলো, এগুলো কি? এগুলো কিন্তু সমাজের একটা এমন ক্ষেত্র যেটা ব্যক্তি জীবনের সাথে সহসম্পর্কিত। কম্প্রোমাইজ, কম্প্রোমাইজ মানে পরিস্থিতির সাথে ব্যক্তি তাল মিলিয়ে চলছে। তার মানে ব্যক্তি পরিস্থিতির দ্বারা কিন্তু কি হচ্ছে, নিয়ন্ত্রিত হচ্ছে। কম্প্রোমাইজ, একটা এক্সাম্পল দিলে বিষয়টা স্পষ্ট হবে। ধরো কোনো ব্যক্তি একটা নির্দিষ্ট জায়গা থেকে অন্য জায়গায় শিফট করছে, মাইগ্রেট হয়েছে এবং সেখানে গিয়ে বসবাস করছে। তারা নির্দিষ্ট অঞ্চল থেকে বা অন্য অঞ্চলে বা একটা নির্দিষ্ট দেশ থেকে অন্য দেশ বা একটা নির্দিষ্ট পাড়া থেকে অন্য পাড়াতে যখন ব্যক্তি যায় এবং সেখানে গিয়ে বসতি স্থাপন করে, সেক্ষেত্রে আমরা কি দেখছি? সেক্ষেত্রে কিন্তু ব্যক্তি কি দেখে, নতুন পাড়াতে ব্যক্তি যখন শিফট করে, ব্যক্তি দেখছে যে সেখানকার যে রুলস রেগুলেশন, নিয়ম নীতি, সেখানকার মানুষদের যে বিহেভিয়ার, চালচলন এবং সেখানকার রুলসের যে পরিকাঠামো ব্যক্তির জীবনকে নিয়ন্ত্রণ করছে, তার মতো করে চলা উচিত। কারণ সেটা সেই জায়গাটা, নির্দিষ্ট এরিয়া বা সেই নির্দিষ্ট দেশকে সেইভাবেই নিয়ন্ত্রণ করছে। তাহলে ব্যক্তি কিন্তু পরিস্থিতি বা রাজনৈতিক প্রেক্ষাপট বা রুলস রেগুলেশনের সাথে কম্প্রোমাইজ করছে। কারণ পরিস্থিতি, আমরা জানি যে পরিস্থিতি অনুযায়ী কিন্তু রুলস এন্ড রেগুলেশনস চেঞ্জ হয়। আমরা পরিবারের অভ্যন্তরে যে ধরনের আচার আচরণ করে থাকি, স্কুল বা কলেজে কিন্তু সে ধরনের আচার আচরণ করতে পারি না। তার কারণ হচ্ছে পরিস্থিতি চেঞ্জ হয়ে গেলে রুলস এন্ড রেগুলেশনস চেঞ্জ হয়ে যায়, যার ফলে ব্যক্তিকে কোথাও না কোথাও একটু কম্প্রোমাইজ করে চলতে হয়। তাহলে রাজনৈতিক প্রেক্ষাপটের সাথে কম্প্রোমাইজের বিষয়টি কিন্তু সংযুক্ত। তার পরের পয়েন্টটাই দেখো, বলা হচ্ছে ডিসিশনস মেকিং। রাজনীতির কেন্দ্রবিন্দুতে ডিসিশনস মেকিং এর বড় গুরুত্বপূর্ণ ভূমিকা কেন রয়েছে? একটা নির্দিষ্ট পলিসি কিভাবে ইমপ্লিমেন্ট হবে, দেশের মানুষের কিভাবে উন্নয়ন হবে, কি রুলস এন্ড রেগুলেশনস গ্রহণ করলে মানুষের সুবিধা হবে, তাহলে এই সম্বন্ধে যে সিদ্ধান্ত গ্রহণ, তাই তো ডিসিশনস মেকিং।
তাহলে রাজনৈতিক প্রেক্ষাপটের কেন্দ্রবিন্দু রয়েছে ডিসিশন মেকিং, যেটা ব্যক্তি জীবনকে সুশৃঙ্খলিত করতে সহায়তা করবে। থার্ড কি? কনসেনসাস। কনসেনসাস প্রয়োজন, তার কারণ হচ্ছে সচেতনতা বা বিবেক। এখানে সচেতনতা বা বিবেকের যে ধারণা, ঠিক আছে, তাহলে এই যে বিবেক, ব্যক্তি রাজনৈতিক প্রেক্ষাপটের অভ্যন্তর থেকে কিন্তু ব্যক্তি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করে, ফাইন টিউন করার চেষ্টা করে। তাহলে ফাইন টিউন করছে মানে কি? ফাইন টিউন ইন দ্য সেন্স মানে ব্যক্তি পরিস্থিতির সাথে সাথে নিজের আচার আচরণকে তুলে ধরার চেষ্টা করে। কনসেনসাস তার মানে ব্যক্তি যখন কোনো উন্নয়নমূলক কোনো ডিসিশনস নেওয়ার চেষ্টা করে, তখন সে দেখানোর চেষ্টা করে যে সেটা আদতে কত মানুষের কাজে লাগবে, মানুষ তার দ্বারা কতটা উপকৃত হবে। ঠিক তার মানে ব্যক্তিকেন্দ্রিক উপকারের থেকে গোষ্ঠীকেন্দ্রিক উপকার বা গোষ্ঠীকেন্দ্রিক ডেভেলপমেন্ট ব্যক্তির কাছে বেশি প্রাধান্য পাচ্ছে। তাহলে কনসেনসাস কি করছে? কনসেনসাস সবসময় একটা বৃহত্তর প্রেক্ষাপটকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করছে। ব্যক্তি নিজস্ব স্বার্থ থেকে গোষ্ঠী স্বার্থকে বেশি প্রাধান্য দেবে, তাই তো কনসেনসাসের কেন্দ্রীয় ভূমিকার আন্ডারে চলে আসবে। তাহলে রাজনীতির মধ্যে আমরা কি কি পয়েন্ট পেলাম? আর্ট অফ গভর্নমেন্ট, পাবলিক অ্যাফেয়ার্স, কম্প্রোমাইজ, ডিসিশনস মেকিং এন্ড কনসেনসাস। এই পয়েন্টগুলোকে আমরা স্টেপ বাই স্টেপ পরীক্ষার খাতায় জট ডাউন করলে বিষয়টা কিন্তু অনেক বেশি সিস্টেম্যাটিক হবে, এবং তাহলে কিন্তু পরোক্ষভাবে রাষ্ট্রবিজ্ঞানের প্রেক্ষাপটটা বোঝা সহজ হয়ে উঠবে। তার পরের পয়েন্টে কি বলা হচ্ছে? রাজনীতি প্রায়ই ক্ষমতা এবং প্রভাব প্রয়োগের সাথে সম্পর্কিত। ক্ষমতা এবং প্রভাব, পাওয়ার এন্ড এক্সারসাইজ অফ ইনফ্লুয়েন্স। তাহলে পাওয়ার এন্ড এক্সারসাইজ, রাজনীতির সাথে কিন্তু পাওয়ারের একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। ব্যক্তি হাতে কিন্তু একটা প্রশাসনিক ক্ষমতা আসে, ব্যক্তি সেই প্রশাসনিক ক্ষমতার বলে কিন্তু বৃহত্তর ডিসিশনস গ্রহণ করতে পারে। সার্বিক মানুষের স্বার্থে বড় কোনো পদক্ষেপ গ্রহণ করার এই যে ক্ষমতা ব্যক্তির মধ্যে রয়েছে, এখানে সেই ক্ষমতার কথা বলা হয়েছে। এখানে ব্যক্তির শারীরিক ক্ষমতা নয়, এখানে ব্যক্তির কিন্তু প্রশাসনিক বা পদের ক্ষমতার কথা বলা হচ্ছে। ব্যক্তি যে পোস্ট বা পদে বিলং করছে, তার একটা বৃহত্তর ক্ষমতার কথা কিন্তু এখানে বলা হচ্ছে। তাহলে এই যে পাওয়ার এন্ড এক্সারসাইজ কিন্তু ব্যক্তির জীবনকে প্রভাবিত করছে, এটা কিন্তু রাজনীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে। তাহলে আমরা রাজনীতির অর্থের মধ্যে কি কি জিনিস পেলাম? আর্ট অফ গভর্নমেন্ট, পাবলিক অ্যাফেয়ার্স, কম্প্রোমাইজ, ডিসিশনস মেকিং এন্ড কনসেনসাস, and power and exercise of influence. এরপরে আমরা কি দেখে নেব? রাষ্ট্রবিজ্ঞানের কিছু কেন্দ্রীয় বিষয়। রাষ্ট্রবিজ্ঞান কোন কোন বিষয়গুলোকে তার আলোচনার কেন্দ্রবিন্দুতে রাখছে। রাষ্ট্রবিজ্ঞান একটি শৃঙ্খলা হিসাবে কি করছে? সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়েছে। ঠিক আছে, পরিবর্ধিত হবে। রাষ্ট্রবিজ্ঞান সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়েছে। কিভাবে পরিবর্তিত হয়েছে? সময়ের সাথে সাথে রাষ্ট্র পরিবর্তিত হয়েছে, খুব স্বাভাবিক আমি বলি। ঠিক আছে, আজ আমরা যে সমাজ কাঠামো আছি, তার যে রাষ্ট্র এবং নীতিগত পরিকাঠামো, আমরা যদি কোনো হিস্টোরিক্যাল সোসাইটি দেখি, ইভেন আমরা যদি কোনো অন্য সমাজ কাঠামো দেখি, তাহলে দেখবো রাষ্ট্র পরিকাঠামোর মধ্যে বিস্তর পরিবর্তন রয়েছে। আজ থেকে 20 বছর আগে রাষ্ট্র রাজনৈতিক পরিকাঠামো যে ডিসিশনস মেকিং বা যে ভূমিকা পালন করেছে, আজ কিন্তু সেক্ষেত্রে বিস্তর পরিবর্তন হয়েছে। তাহলে আমরা কিন্তু বলতে পারি রাষ্ট্র কিন্তু সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়েছে। ঠিক তেমনি রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু পরিবর্তিত হয়েছে। রাষ্ট্রবিজ্ঞানও কিন্তু সময়ের সাথে সাথে নিজেকে আরো বেশি সমৃদ্ধ করেছে, আরো সমস্ত বিষয়গুলোকে নিজের মধ্যে অন্তর্ভুক্ত করতে সক্ষম হয়েছে। 2 নম্বর পয়েন্টে কি বলা হচ্ছে? রাজনীতি থেকে রাজনৈতিক ব্যবস্থা, সরকার থেকে শাসন ব্যবস্থা এবং সামাজিক নির্ধারকদের রাজনৈতিক কারণের পরিবর্তন অতীতে ঘটেছে। এখানে খুব স্বাভাবিক যে বিষয়টার কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে যে রাজনৈতিক ব্যবস্থা, সরকার, শাসন ব্যবস্থা, এগুলো কিন্তু প্রতি মুহূর্তে পরিবর্তিত হচ্ছে। তাহলে প্রতি মুহূর্তে যখন এগুলো পরিবর্তিত হচ্ছে, তাহলে এই প্রত্যেকটা বিষয়কে সুষ্ঠুভাবে ব্যাখ্যা বা বিশ্লেষণ করছে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান, এবং তাদের মধ্যে কিন্তু তুলনামূলক আলোচনা করে। রাষ্ট্রবিজ্ঞান দেখানোর চেষ্টা করে
মুঘল সাম্রাজ্যের রাষ্ট্রীয় পরিকাঠামো কেমন ছিল বা আমাদের সমাজের রাষ্ট্রীয় পরিকাঠামো কি, দুটোর মধ্যে কিন্তু পরিবর্তন এবং দুটোর মধ্যে তুলনামূলক আলোচনা, এটাকে কিন্তু বিষয়বস্তুকে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। তৃতীয় যে পয়েন্টটা, খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, রাষ্ট্রবিজ্ঞানের এই রূপান্তর সমাজ থেকে বিচ্ছিন্নভাবে ঘটেনি। আমরা কিন্তু যে টপিকটা মেইন পড়ছি সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের সাথে সমাজতত্ত্বের সম্পর্ক, এবং সেখানে কিন্তু এই পয়েন্টের একটা গুরুত্ব রয়েছে। রাষ্ট্রবিজ্ঞানের রূপান্তর সমাজ থেকে বিচ্ছিন্ন হয় কেন? কারণ রাষ্ট্র বা রাষ্ট্র সংক্রান্ত যে বিষয়গুলো রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করছে সেগুলো কিন্তু সমাজের বাইরে নয়, সমাজের মধ্যেই অন্তর্ভুক্ত। তাহলে আমরা কিন্তু এটা বলতেই পারি রাষ্ট্রবিজ্ঞান সমাজ থেকে বিচ্ছিন্ন নয়। তাহলে সমাজের অভ্যন্তরে থেকেই কিন্তু রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের চিত্রকে তুলে ধরার চেষ্টা করে। কারণ তবেই না আমরা তুলে ধরতে পারবো যে কিভাবে সমাজের পরিবর্তন হয়েছে। একটা সমাজ থেকে আরেকটা সমাজের যে পরিবর্তন তখনই বোঝা সম্ভব হবে যখন সেটা সমাজের কাঠামোকে সামনে রেখে বিশ্লেষিত হবে। তার পরের পয়েন্টে কি বলা হচ্ছে, রাজনৈতিক পরিচয়টি জাতীয় সদস্যপদ, শ্রেণী, মর্যাদা এবং আধিপত্যের উপর দৃষ্টি নিবদ্ধ করে, যা পরবর্তীতে সারা বিশ্বে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে শিক্ষা ও গবেষণার বিষয় হিসেবে বিকশিত হয়। তার মানে আমরা কি দেখব? আমরা দেখব যে রাষ্ট্রবিজ্ঞানের কেন্দ্রবিন্দু কিন্তু আরো যে সমস্ত বিষয় তার মধ্যে যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে শ্রেণী, মর্যাদা, আধিপত্য। দেখো, শ্রেণী, মর্যাদা, আধিপত্য কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে গুরুত্ব পায়। তার কারণ হচ্ছে আমি বলি, কোনো পলিটিক্যাল বড় পোস্টে যে ব্যক্তি রয়েছে তার যে ক্লাস আইডেন্টিফিকেশন, তার যে শ্রেণীগত পরিচয়, আর যে ব্যক্তি রাজনৈতিক প্রকোষ্ঠে নেই বা রাজনৈতিক ক্ষমতা যার নেই তার যে শ্রেণীগত পরিচয়, তার মধ্যে কিন্তু ডিফারেন্সেস থাকবে। তাহলে ক্ষমতা, শ্রেণী, মর্যাদা এগুলো কিভাবে ব্যক্তি টু ব্যক্তি ডিফার করে যায়। যে ব্যক্তির হাতে রাজনৈতিক ক্ষমতা আছে তার যে মর্যাদা, আর যে ব্যক্তির হাতে রাজনৈতিক ক্ষমতা নেই তার যে মর্যাদা, দুটো কিন্তু কখনোই একই রকম হতে পারে না। তাহলে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় কোথাও না কোথাও শ্রেণী, মর্যাদা, ক্ষমতা, আধিপত্য এগুলো কিন্তু উঠে আসে এবং সেগুলোকে বিশ্লেষণ করতে হয়, তবেই সমাজের প্রকৃত চিত্রকে খুঁজে পাওয়া যাবে এবং সমাজের সাথে রাষ্ট্রবিজ্ঞানের কিন্তু সম্পর্ক বা পার্থক্য স্পষ্টভাবে তুলে ধরা যাবে। এখানে লাস্ট যে পয়েন্টটা আছে সেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা কথা বলা হচ্ছে। কি বলা হচ্ছে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে বিহেভিয়ারিজম, যে এই যে বিহেভিয়ারিজমের যে আবির্ভাব ঘটেছিল, ব্যক্তির আচরণবাদ, এটার মধ্যে কিন্তু পরিবর্তন ঘটে। আর তখন থেকেই কিন্তু রাষ্ট্রবিজ্ঞান রাজনৈতিক প্রক্রিয়া ও আচরণকে অধ্যয়ন করে। তাহলে ব্যক্তির আচরণের মধ্যে যে পরিবর্তন, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বেশ মাথাচাড়া দিয়ে ওঠে, সেই বিষয়ে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান তাৎপর্যপূর্ণ অবদান রাখে। তাহলে রাষ্ট্রবিজ্ঞানের কোথাও না কোথাও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল থেকেই, এবং সেই সময় থেকেই কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে রাজনৈতিক প্রেক্ষাপট, আচার আচরণের দিকগুলি গুরুত্ব পেতে শুরু করে। এখানে যে পয়েন্টটা দেওয়া আছে, যে পয়েন্টটা খুব এসেনশিয়াল, যেটা আমরা গুরুত্ব দেব, সেটা হচ্ছে সমাজবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে সম্পর্ক। সমাজতত্ত্ব আর রাষ্ট্রবিজ্ঞান কোন কোন বিষয়গুলোকে আলোচনায় অন্তর্ভুক্ত করে। ফার্স্ট কি বলছে? রাজনৈতিক ক্রিয়াকলাপ মানুষের সামাজিক জীবনকে প্রভাবিত করে। সামাজিক জীবনকে প্রভাবিত করে, তার মানে ব্যক্তি কিন্তু কখনোই সমাজ থেকে বিচ্ছিন্ন নয়। রাজনৈতিক ক্রিয়াকলাপ মানুষের সামাজিক জীবন মানে হচ্ছে ব্যক্তি যে সমাজে বসবাস করে সেই সমাজের একটা অংশ বা ক্ষেত্র হচ্ছে রাজনীতি। তার মানে রাজনীতি কোথাও না কোথাও ব্যক্তিকে প্রভাবিত করছে। যখন আমরা দেখি যে ভোটের যখন সময়কাল আসে, প্রত্যেকটা ব্যক্তি কিন্তু তার ভোট দিতে হয়। তাহলে তার যে ফান্ডামেন্টাল বা মৌলিক অধিকার, সেই অধিকারটাকে সে বাস্তবায়িত করছে। তাহলে রাজনৈতিক কর্মকাণ্ডে সে অংশগ্রহণ করছে। আর রাজনৈতিক কর্মকাণ্ড আর সমাজের বাইরে হচ্ছে না, বিচ্ছিন্নভাবে হচ্ছে না, সমাজের অভ্যন্তরেই হচ্ছে।
তাহলে সমাজের অভ্যন্তরে থেকে ব্যক্তিকে কিন্তু রাজনৈতিক ক্রিয়াকর্মে অংশগ্রহণ করতে হয়। তাহলে পরোক্ষভাবে বলতে পারি সমাজ জীবনের সাথে রাজনীতির কিন্তু একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। ২ নম্বর কি বলা হচ্ছে? সামাজিক প্রেক্ষাপটের বাইরে রাজনৈতিক কর্মকাণ্ডের কোনো অর্থ থাকে না। সমাজ বাদ দিলে রাজনীতির গুরুত্ব কোথায়? সমাজে থাকলে তবেই না রাজনীতি থাকবে। সমাজকে বাস্তবায়ন করা, সমাজকে সুষ্ঠুভাবে নিয়ে চলা, সমাজের প্রোগ্রেস, উন্নয়ন, সমাজের পরিবর্তন এই সবগুলো দিকগুলো যদি রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে তাহলে লাগবে কি? প্রথমেই সমাজকে লাগবে। তার কারণ সমাজকে লাগলে তবেই রাজনৈতিক প্রেক্ষাপট নিজের চিত্রকে তুলে ধরতে পারবে। ৩ নম্বর পয়েন্টটা কি বলা হচ্ছে? রাজনীতি হলো সমাজের প্রতিফলন। সমাজের প্রতিফলন হচ্ছে রাজনীতি। সমাজের সঠিক বা সমাজকে সুষ্ঠুভাবে বাস্তবায়িত করতে হলে রাজনৈতিক পরিকাঠামোর প্রয়োজন। তার কারণ না হলে ব্যক্তি উচ্ছৃঙ্খল হয়ে যায়। তাহলে ব্যক্তির আচার আচরণকে নিয়ন্ত্রণ করার জন্য রাজনীতি প্রয়োজন রয়েছে। কারণ রাজনীতি সমাজের সুশৃঙ্খলা বজায় রাখে। তাহলে আমরা কিন্তু বলতে পারি রাজনীতি হলো সমাজের প্রতিফলন। তারপরে কি বলা হচ্ছে? রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র ও সরকারের সংগঠন এবং কার্যাবলী সম্পর্কে সমাজ বিজ্ঞানের তথ্য দেয়। রাষ্ট্র ও সরকারের সংগঠন এবং কার্যাবলী। তাহলে রাষ্ট্রবিজ্ঞানে আমরা কি দেখলাম? প্রথমেই আমরা দেখেছিলাম কিন্তু রাষ্ট্র, সরকার, রাজনীতির কথা বলছে। তাহলে রাষ্ট্র, সরকার, রাজনীতি এরা তো সমাজে কিছু না কিছু কাজ ডেফিনেটলি করে। তাহলে সেই কাজটার যে ব্যাখ্যা, যে উপস্থাপনা সেটা কি করে হবে? সেটা উপস্থাপন ঘটাবে রাষ্ট্রবিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞান এই সমস্ত বিষয়গুলোর প্রকৃতভাবে উপস্থাপন ঘটাচ্ছে। তারপরে কি বলছে? রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান থেকে রাজনৈতিক কর্তৃত্বের উৎস সম্পর্কে একটি জ্ঞান লাভ করে। তাহলে রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান থেকে রাজনৈতিক কর্তৃত্বের উৎস। তাহলে রাজনীতি সমাজে কি করছে তার কারণ এটা স্পষ্ট বোঝা যায় প্রত্যেকটা সমাজ যখন ডিফার করে যায় রাজনৈতিক পরিকাঠামো ডিফার করবে। যদি কলকাতার রাজনৈতিক পরিকাঠামো বা দিল্লির রাজনৈতিক পরিকাঠামো এক নয়, ঠিক তেমনই হায়দ্রাবাদের বা কেরালার রাজনৈতিক পরিকাঠামো এক নয়। তাহলে রাজনৈতিক পরিকাঠামোটা পরিবর্তিত হচ্ছে বা পরিবর্ধিত হচ্ছে কিন্তু নির্দিষ্ট সামাজিক প্রেক্ষাপটকে সামনে রেখে। তাহলে সমাজের সাথে কোথাও না কোথাও রাষ্ট্রবিজ্ঞান নির্ভরশীল কেন একে অপরের উপরে? তার কারণ হচ্ছে যে সমাজের উপরে ভিত্তি করেই কিন্তু রাজনৈতিক চিত্রকে তুলে ধরতে পারবে, না হলে কিন্তু তুলে ধরা সম্ভব নয়। তারপরে কি বলছে? রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের সাথে সম্পর্কিত, কিন্তু সমাজবিজ্ঞান রাষ্ট্রকে মানব সমিতি হিসাবে অধ্যয়ন করে। তাহলে দুটোর মধ্যে কিভাবে সম্পর্ক? রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র যে চিত্রকে তুলে ধরার চেষ্টা করে সেই রাষ্ট্রকেই কিন্তু আবার সমাজতত্ত্ব সমাজের একটা অংশ হিসাবে তুলে ধরছে। তাহলে পুরো সমাজের চিত্রটাকে তুলে ধরতে হলে কিন্তু সমাজতত্ত্বের রাষ্ট্রের নিগুড় গুরুত্ব প্রয়োজন রয়েছে। কারণ রাষ্ট্রকে বাদ দিলে কিন্তু সমাজতত্ত্ব সমাজের চিত্রকে তুলে ধরতে পারবে না। কারণ সমাজকে যখনই পরিবর্তনকে ব্যাখ্যা করতে যাব তখনই কোথাও না কোথাও আলোচনার মধ্যে রাষ্ট্র উঠে আসবে, যে রাষ্ট্র কি কি নতুন রুলস এন্ড রেগুলেশন ইমপ্লিমেন্ট করেছে, রাষ্ট্র লাস্ট 5 বছর কি ডিসিশনস নিয়েছে, রাজনৈতিক পরিকাঠামো কি উত্থান পতন হয়েছে, রাজনৈতিক ডেভেলপমেন্ট কোন কোন খাতে হয়েছে, রাজনৈতিক কি নতুন পলিসি ইমপ্লিমেন্ট করেছে। তাহলে এগুলো সবই কিন্তু সমাজের উপরে প্রভাব ফেলছে। আর সেটা জানতে হলে কিন্তু আমাদেরকে কি করতে হবে? সেটা জানতে হলে আমাদের কিন্তু রাষ্ট্রবিজ্ঞান আর সমাজের মধ্যেকার সম্পর্ককে আলোচনা করতে হবে। তারপরের যে পয়েন্টটা আছে, লাস্ট যে পয়েন্টটা, সেখানে মার্কস, ওয়েবার, প্যারেটো, গ্রামসি, পার্সন্স, মস্কা প্রভৃতির কথা বলা হচ্ছে। এরা প্রত্যেকেই এই ব্যক্তিগুলোর কথা কেন বলা হচ্ছে? এই ব্যক্তিগুলোর কন্ট্রিবিউশনের কথা এখানে গুরুত্বপূর্ণ পায়। কারণ এই ব্যক্তিরা এমন এমন বিষয় নিয়ে আলোচনা করেছে, এমন এমন প্রেক্ষাপটগুলোকে তুলে ধরার চেষ্টা করেছে যেটা সমাজতত্ত্ব এবং রাষ্ট্রবিজ্ঞান উভয় ক্ষেত্রেই তাৎপর্যপূর্ণ। মার্কস
মার্কসের সমাজের উপরে কিন্তু অনেক বেশি কন্ট্রিবিউশন বা অবদান রয়েছে। ঠিক তেমনই রাজনৈতিক প্রেক্ষাপটেও মার্কস কিন্তু ইকোনমিক ডিটারমিনিজম নিয়ে আলোচনা করেছে। পুঁজিবাদী সমাজে রাষ্ট্রের ভূমিকার কথা তিনি বলছেন। ঠিক আছে, রাষ্ট্র কিভাবে মানুষকে শোষণ করছে সেই চিত্রকে তুলে ধরার চেষ্টা করছেন মার্কস। তাহলে মার্কসের যে বৃহত্তর পরিসর, সেই পরিসর কিন্তু সমাজতত্ত্ব এবং রাষ্ট্রবিজ্ঞান উভয় ক্ষেত্রেই রয়েছে। ম্যাক্স ওয়েবার ঠিক মার্কসের মতো আর একজন অর্থনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেছে কিন্তু ম্যাক্স ওয়েবার। ওয়েবারও কিন্তু জার্মানিতে পুঁজিবাদের উন্নয়ন, পুঁজিবাদের বিকাশ তা নিয়ে কিন্তু আলোচনা করছে। তার মানে অর্থনৈতিক প্রেক্ষাপটকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করছে। ঠিক তেমনই ভিলফ্রেডো প্যারেটো, প্যারেটোর আলোচনার মধ্যেও কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপট প্রবরদের কথা বলা হয়েছে। প্যারেটো দেখানোর চেষ্টা করছেন কিভাবে রাজনৈতিক ক্ষেত্র ক্ষমতার পরিবর্তন ঘটে। একজন ব্যক্তি ক্ষমতা দখল করে, অন্যজন ব্যক্তি তার বিরুদ্ধ করে এবং কোনো এক সময় তাকে সরিয়ে দিয়ে তার জায়গা দখল করে। তাহলে এই যে সার্কুলেশনস অফ এলিট, এলিটদের মানে এই যে চক্রাকার পরিবর্তন হচ্ছে এলিটদের, যারা অভিজাত সম্প্রদায়, তাদের নিয়ে প্যারেটো কিন্তু বিস্তর আলোচনা করেছে। গ্রামসি বা পার্সনস বা মস্কা তাদের আলোচনাতেও কিন্তু এই বিষয়গুলো সুস্পষ্টভাবে ফুটে উঠেছে যে কিভাবে সমাজ কাঠামো বা রাজনৈতিক পরিকাঠামোর মধ্যে একটা নিবিড় সম্পর্ক রয়েছে এবং তাদের যে কন্ট্রিবিউশন দুটো ফিল্ডেই কিন্তু তাৎপর্যপূর্ণ। তারা যেমন সমাজতত্ত্বকে সমৃদ্ধ করেছে, ঠিক তেমনি রাষ্ট্রবিজ্ঞানকে সমৃদ্ধ করেছে। দুজনের মধ্যে একটা নিবিড় সম্পর্ক বজায় রেখেছে। তার পরের সম্পর্ক কি বলছে? সমাজবিজ্ঞানকে প্রায়ই সমাজের বৈজ্ঞানিক অধ্যয়ন হিসেবে সংজ্ঞায়িত করা হয়। তাহলে সমাজবিজ্ঞানকে সমাজের বৈজ্ঞানিক অধ্যয়ন, এখানে বৈজ্ঞানিক অধ্যয়নের প্রশ্নটা এই জন্যই আনা হয়েছে, তার কারণ বৈজ্ঞানিক অধ্যয়নের মূল হচ্ছে সমাজের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ। তাহলে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ মানে কিন্তু আমাদেরকে এটা বুঝে নিতেই হবে সমাজের সেই পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের মধ্যে রাষ্ট্র রয়েছে। তাহলে রাষ্ট্রর কি ওপরে কিন্তু তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করছে সমাজতত্ত্ব, কারণ তাকে বাদ দিয়ে সমাজের চিত্রকে তুলে ধরা সম্ভব নয়। তারপরে কি বলছে? সমাজ বিভিন্ন গোষ্ঠী, প্রতিষ্ঠান, সম্প্রদায়, সমিতি, মানুষ এবং তাদের দৈনন্দিন জীবনের কার্যকলাপের একটি জটিল নেটওয়ার্ক ছাড়া আর কিছুই নয়। তাহলে সমাজ যে আলোচনার কেন্দ্রবিন্দু রয়েছে গোষ্ঠী, প্রতিষ্ঠান, সম্প্রদায়, সমিতি, মানুষ, তাদের দৈনন্দিন জীবন। তাহলে সমাজতত্ত্ব কিন্তু সমাজের বৃহত্তর ক্ষেত্র নিয়ে আলোচনা করে। আমরা এটা নিয়ে বারবার আলোচনা করেছি যে সমাজতত্ত্বের পরিধি কিন্তু অন্যান্য বিষয়বস্তুর থেকে ব্যাপক। সমাজতত্ত্ব বিভিন্ন বিষয়গুলোকে তার আলোচনার মধ্যে সংযুক্ত করে এবং তার মধ্যে রাষ্ট্র একটি অন্যতম, বা রাজনৈতিক ক্ষেত্রগুলোটি অন্যতম। রাজনৈতিক ক্ষেত্র, রাষ্ট্র, নিয়ম শৃঙ্খলা এগুলো কিন্তু সমাজতত্ত্বের আলোচনার বিষয়বস্তুর কেন্দ্রবিন্দু রয়েছে। তৃতীয় কি পয়েন্ট দেখানোর চেষ্টা করছে, আধুনিক সময়ে রাজনীতি, রাজনৈতিক প্রতিষ্ঠান, রাজনৈতিক জীবনের কোন রূপ ছাড়া কোন সমাজ পরিকল্পনা করা যায় না। রাজনৈতিক প্রতিষ্ঠান, রাজনীতি, রাজনৈতিক জীবনের কোন রূপ, তার মানে রাজনীতির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা বারবার কিন্তু ফুটে আসছে। এই কতগুলো পয়েন্ট কিন্তু বারবার মাথায় রাখতে হবে, ভুলিয়ে ফেললে চলবে না। তার মধ্যে রাষ্ট্র, ঠিক আছে, গভর্নমেন্ট, সরকার, রাজনীতি, এগুলো এগুলো কিন্তু বারে বারই রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার কেন্দ্রবিন্দু রয়েছে। আর যেহেতু এই রাজনৈতিক প্রেক্ষাপট, তার মানে আমাদেরকে দেখতে হবে রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো কি কি রয়েছে, রাজনৈতিক সম্পর্ক কোনগুলো, রাজনৈতিক জীবনের অন্যান্য ক্ষেত্র কি রয়েছে সেগুলো দেখতে হবে। তাহলে রাজনৈতিক বিষয়গুলো কিন্তু বারবার আলোচনায় ঘুরে ফিরে আসছে। আর কি দেখবো? আর দেখবো রাষ্ট্র ও শাসন যে কোনো সমাজের কার্য, উন্নয়ন ও সামাজিক জীবনের জন্য অপরিহার্য চাহিদা পূরণ করে। তাহলে রাষ্ট্র ও শাসন ব্যবস্থার আলোচনা এক্ষেত্রে কিন্তু উঠে আসছে। রাষ্ট্র ও শাসন ব্যবস্থা কেন? তার কারণ হচ্ছে রাষ্ট্র ও শাসন ব্যবস্থা সমাজকে নির্দিষ্ট দিক প্রদান করে। সমাজ যদি বিপথে পরিচালিত হয় তাহলে সমাজকে সঠিক পথে নিয়ে যাওয়া রাষ্ট্রেরই কাজ। ব্যক্তি মানুষকে সমাজে সুশৃঙ্খলিত করে রাষ্ট্র। তার কারণ
রাষ্ট্র কি করে? রাষ্ট্র শাসন ব্যবস্থাকে বলবৎ করে, নিয়ম নীতিকে বলবৎ করে, যে নিয়ম নীতিগুলো ব্যক্তি মানুষ মেনে চলতে বাধ্য, তা না হলে ব্যক্তির উপরে শাস্তি আরোপিত হবে। তার পরের যে পয়েন্টটা আছে, সমাজবিজ্ঞান তাদের সামাজিক প্রভাবের উপর বিশেষ মনোযোগ দিয়ে রাজনৈতিক আচরণের বিভিন্ন দিক পরীক্ষা করে। রাজনৈতিক আচরণের পরীক্ষা করছে সমাজবিজ্ঞান। সমাজতাত্ত্বিকরা কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছে এবং তারা রাজনৈতিক আচরণগুলোকে দেখার চেষ্টা করছে। কেন? তার কারণ হচ্ছে রাজনৈতিক আচরণগুলো সমাজে কিন্তু প্রভাব ফেলে। রাজনৈতিক আচরণগুলো সমাজ ব্যবস্থার পরিবর্তনে কিন্তু গুরুত্বপূর্ণ অবদান রাখে। তাহলে রাজনৈতিক আচরণটাকে কিন্তু স্টাডি করার প্রয়োজন আছে। একটা ব্যক্তি তার রাজনৈতিক প্রেক্ষাপটকে কেন্দ্র করে অন্য ব্যক্তি থেকে ডিফার করে যায়, বা রাজনৈতিক দলের যে মতাদর্শ অন্য একটি রাজনৈতিক দলের মতাদর্শ কিন্তু ভিন্ন প্রকৃতির হয়ে থাকে। তাহলে রাজনৈতিক আচরণ, রাজনৈতিক মতাদর্শ, রাজনৈতিক প্রেক্ষাপটগুলো কিন্তু একের পর এক সমাজের উপরে প্রভাব ফেলে এবং সেটা কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার বিষয়বস্তু। এবং যেহেতু সেটা সমাজের একটা অংশ, সেটা সমাজতত্ত্বের আলোচনার বিষয়বস্তু। তাহলে আমরা যদি সম্পর্কের বিষয়টিকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করি, তাহলে আমরা কি দেখব? তাহলে দেখব যে রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজতত্ত্বের মধ্যে বিভিন্ন বিষয়ে সম্পর্ক রয়েছে। কিরকম সম্পর্ক রয়েছে? রাষ্ট্রবিজ্ঞান যে বিষয়গুলোকে গুরুত্ব দেয়, সেগুলো সমাজের একটা অপরিহার্য বিষয়। কারণ সমাজ যখন সার্বিক আলোচনার উপস্থাপন ঘটাবে, তখন সেগুলোকে বাদ দিয়ে সম্ভব নয়। আর কি রয়েছে? রাষ্ট্রবিজ্ঞান যে সরকার, রাজনৈতিক পরিকাঠামো, ক্ষমতা, ঠিক আছে, শাসন ব্যবস্থা নিয়ে আলোচনা করে, সেগুলো কিন্তু সমাজের একটা নির্দিষ্ট পরিকাঠামোর সাথে সম্পর্কিত। প্রত্যেক সমাজের কিন্তু অন্য সমাজের তুলনায় ক্ষমতা, রাজনৈতিক পরিকাঠামো এগুলো কিন্তু ডিফার করে যায়। তাহলে ডিফার যেহেতু করে যায়, তাহলে সেগুলোকে আলোচনা করতে হবে। তাহলে সমাজের আলোচনার কেন্দ্রীয় বিষয়বস্তু সেগুলো। আর কি পেলাম? আর পেলাম যে বিভিন্ন থিঙ্কারদের অবদান। রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজতত্ত্ব উভয় ক্ষেত্রেই বিভিন্ন থিঙ্কাররা কি কি অবদান রেখেছে। এক্ষেত্রে মার্কস, ওয়েবার, প্যারেটো, পার্সন্স, মস্কা প্রভৃতি বিভিন্ন থিঙ্কারদের কথা বলা হচ্ছে। তারা কিন্তু সমাজতত্ত্ব এবং রাষ্ট্রবিজ্ঞানের নিজস্ব অবদান রেখেছেন এবং তাকে সঠিক দিশা দেখানোর চেষ্টা করেছেন। আর কি পেলাম? রাজনীতি, রাজনৈতিক প্রতিষ্ঠান, রাজনৈতিক জীবনের কোনো রূপ, ঠিক আছে, শাসন ব্যবস্থা, রাষ্ট্র, এই সমস্ত বিষয়গুলো কিন্তু সমাজতত্ত্ব এবং রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার বিষয়বস্তুর মধ্যে রয়েছে। তাহলে রাষ্ট্রবিজ্ঞান এগুলোকেও কিন্তু অন্তর্ভুক্ত করে, ঠিক তেমনি সমাজতত্ত্বও এগুলোকে অন্তর্ভুক্ত করে। তাহলে এই ভাবে আমরা কিন্তু বলতে পারি যে সমাজতত্ত্বের সাথে রাষ্ট্রবিজ্ঞানের কিন্তু সম্পর্ক রয়েছে বিভিন্ন বিষয়ে কেন্দ্র করে। সেটা রুলস, রেগুলেশন, রাজনৈতিক পরিকাঠামো, সেটা রাষ্ট্র, শাসন ব্যবস্থা, নিয়ম নীতি, ঠিক আছে, বিভিন্ন ব্যক্তির যে নিজস্ব কাজ, এগুলো সবই কিন্তু রাষ্ট্রবিজ্ঞান ও সমাজ বিজ্ঞানের মধ্যে একটা ব্রিজ তৈরি করে। তবে শুধুমাত্র কিন্তু ব্রিজ নিয়ে আলোচনা করলেই চলবে না, আমাদের কিন্তু রাষ্ট্রবিজ্ঞান ও সমাজতত্ত্বের মধ্যেকার পার্থক্যের বিষয়টিকেও আলোচনা করতে হবে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা সেই বিষয়টিকেও আমাদের আলোচনার মধ্যে অন্তর্ভুক্ত করার চেষ্টা করব। এই স্লাইডটাতে আমরা দেখব রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজবিজ্ঞানের মধ্যে কি পার্থক্য রয়েছে। আগের যে স্লাইডটি আমরা দেখলাম সম্পর্ক, আমরা আগে যে সমস্ত ইউনিটগুলো পড়েছি সেখানে কিন্তু সম্পর্ক এবং পার্থক্য দুটোই কিন্তু বিস্তারিতভাবে আলোচিত হয়েছে। আমরা কিন্তু এখানেও তাই করব, সম্পর্ক এবং পার্থক্য, এবং আমরা সেইভাবে নিজেদেরকে প্রিপেয়ার করব যে পরীক্ষার ক্ষেত্রে সম্পর্ক এবং পার্থক্য যেটা নিয়েই কোশ্চেন আসুক না কেন, আমাদের পক্ষে যেন কোশ্চেনটা বা তোমাদের পক্ষে যেন কোশ্চেনটা যেন অ্যান্সার লেখা সহজ সরল হয়ে ওঠে। তাহলে ইউনিটগুলোতে সম্পর্ক এবং পার্থক্য দুটোকে কিন্তু সুষ্ঠুভাবে পড়বে। সমাজবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে পার্থক্য। সমাজবিজ্ঞান হলো সমাজের একটি বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র সরকার একটি বিজ্ঞান। তাহলে এইখান যেটা নিয়ে আমাদের কেন্দ্রীয় আলোচনা,
সেখানে সাথেই কিন্তু পার্থক্য সব থেকে বেশি জড়িত। রাষ্ট্রকে নিয়ে রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে। সমাজে একটা ক্ষুদ্র পার্ট, তাহলে রাষ্ট্র সমাজের মধ্যে সম্পর্ক থাকবে, কিন্তু পরোক্ষভাবে আমরা কি পার্থক্য দেখছি? সমাজবিজ্ঞান সমাজে একটা বিজ্ঞান, তাহলে রাষ্ট্রবিজ্ঞান যেখানে শুধুমাত্র রাষ্ট্রের একটা চিন্তাধারাকে তুলে ধরার চেষ্টা করছে বা রাষ্ট্র রাজনৈতিক পরিকাঠামো এগুলো বেশি প্রাধান্য পাচ্ছে, সেখানে কিন্তু সমাজতত্ত্বের সমস্ত বিষয়গুলোরই গুরুত্ব রয়েছে। তার একটা ইউনিট হচ্ছে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান বা রাজনৈতিক ক্ষেত্র। ২ নম্বর কি বলছে? সমাজবিজ্ঞান সংগঠিত ও অসংগঠিত সমস্ত ধরনের সমাজের অধ্যয়ন করে এবং রাষ্ট্রবিজ্ঞান শুধুমাত্র রাজনৈতিকভাবে সংগঠিত সমাজ নিয়ে অধ্যয়ন করে। রাষ্ট্রবিজ্ঞান সংগঠিত এবং অসংগঠিত সমস্ত ধরনের সমাজের অধ্যয়ন করছে। তাহলে যে সমাজগুলো সুষ্ঠুভাবে গড়ে উঠেছে এবং যে সমাজগুলো গড়ে ওঠেনি, যেগুলো ভঙ্গুর অবস্থায় রয়েছে, এই দুটো সমাজেরই কিন্তু ব্যাখ্যা করছে রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান। যেটা বলছে সংগঠিত এবং অসংগঠিত। তাহলে সমস্ত ক্ষেত্রটাই কিন্তু সমাজতত্ত্বের আলোচনার বিষয়বস্তু। কোন নির্দিষ্ট বিষয়কে কিন্তু সমাজতত্ত্ব প্রাধান্য দিচ্ছে না। সমাজতত্ত্ব সার্বিক বিষয়কে প্রাধান্য দেওয়ার চেষ্টা করছে। তাহলে সার্বিক বিষয়টা সমাজ বিজ্ঞানের আলোচনার ক্ষেত্র, ঠিক পরোক্ষভাবে রাষ্ট্রবিজ্ঞান শুধুমাত্র রাজনৈতিকভাবে সংগঠিত সমাজ নিয়ে অধ্যয়ন করে। রাজনৈতিকভাবে সংগঠিত সমাজ, তাহলে যে সমাজ বা যে সামাজিক ক্ষেত্রতে রাজনীতি বেশি প্রাধান্য পাচ্ছে, সেটা কিন্তু পরোক্ষভাবে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার বিষয়বস্তুর মধ্যে রয়েছে। রাষ্ট্রবিজ্ঞান রাজনৈতিকভাবে সংগঠিত সমাজ নিয়ে নিজস্ব বক্তব্যকে উপস্থাপন করছে। তারপরে কি? সমাজবিজ্ঞানে একটি ওয়াইডার স্কোপ রয়েছে, রাষ্ট্রবিজ্ঞানে একটি ন্যারোয়ার স্কোপ রয়েছে। তাহলে সমাজবিজ্ঞানের স্কোপ বড় কেন? স্বাভাবিক, স্কোপ বড় হওয়াটাও স্বাভাবিক। ঠিক আছে, যেখানে তোমরা এমনি বুঝতে পারবে যে যেহেতু সমাজবিজ্ঞান একটা বৃহত্তর প্রেক্ষাপটকে আলোচনা করছে, বৃহত্তর বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছে, তাই তার স্কোপ কিন্তু হচ্ছে ওয়াইডার, বৃহত্তর। আর যেহেতু রাষ্ট্রবিজ্ঞান ছোট বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছে, শুধুমাত্র রাষ্ট্রকে প্রাধান্য দিচ্ছে, তাই কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা হচ্ছে ন্যারোয়ার, ছোট। রাষ্ট্রবিজ্ঞান ক্ষুদ্র বিষয়গুলোকে তার আলোচনার মধ্যে অন্তর্ভুক্ত করার চেষ্টা করে। তাহলে একটা হচ্ছে বৃহত্তর প্রেক্ষাপট আর একটা হচ্ছে ক্ষুদ্র প্রেক্ষাপট। তারপরে কি বলছে? সমাজবিজ্ঞান মানুষকে মৌলিকভাবে একটি সামাজিক জীব হিসাবে অধ্যয়ন করে, রাষ্ট্রবিজ্ঞান মানুষকে রাজনৈতিক জীব হিসাবে অধ্যয়ন করে। তাহলে আমরা কিন্তু রাজনীতি আর সমাজের মধ্যে অনেকগুলো সিমিলার পয়েন্ট পাচ্ছি, একটু দেখে নেব। কি? যেমন সমাজবিজ্ঞান কি হয়? সংগঠিত এবং অসংগঠিত সমাজ। রাষ্ট্রবিজ্ঞান কি বললাম? রাজনৈতিকভাবে সংগঠিত সমাজ। আর কি বললাম? সমাজবিজ্ঞান সমাজের একটা বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের একটি বিজ্ঞান। সমাজবিজ্ঞান সামাজিক প্রাণীদের অধ্যয়ন করে, ঠিক আছে, রাষ্ট্রবিজ্ঞান রাজনৈতিক প্রাণী, মানুষকে রাজনৈতিক প্রাণী হিসেবে দেখে। তার মানে এখানে রাজনৈতিক প্রাণী বলতে এটা মানে কোনো নতুন কোনো জীব কি? এটা নয়। রাজনৈতিক প্রাণী মানে এখানে বলতে চাইছে ব্যক্তির সাথে রাজনৈতিক সম্পর্কগত দিকগুলো। তাহলে ব্যক্তি যখনই রাজনীতি একটা অংশীদার হবে, তখনই কিন্তু আমাদেরকে যে বিষয়টা জানতে হবে, সরি, তা হলো যে ব্যক্তিকে রাজনৈতিক প্রাণী হিসাবে দেখব। যে ব্যক্তি রাজনৈতিক কি কাজ করেছে, রাজনৈতিক ক্ষেত্রে তার অবদান কি, রাজনৈতিক ডিসিশনস মেকিং এ তার ভূমিকা কি। তাহলে ব্যক্তির সমস্ত কাজকর্মকে কোথাও না কোথাও রাজনৈতিক আঙ্গিকে দেখার চেষ্টা করা হচ্ছে রাজনীতিতে, মানে রাষ্ট্রবিজ্ঞান। অন্যদিকে আমরা কি দেখছি? ব্যক্তিকে সামাজিক জীব হিসাবে দেখছে কে? সমাজতত্ত্ব। সামাজিক জীব কেন বলা হচ্ছে? কারণ ব্যক্তি সমাজের সমস্ত ক্ষেত্রের সাথে অন্তর্ভুক্ত রয়েছে। সে যেমন একটা পরিবারের সাথে সম্পর্কিত রয়েছে, ঠিক তেমনই সে সম্পর্কিত রয়েছে কার সাথে? ঠিক তেমনই সে সম্পর্কিত রয়েছে কোনো প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান বা কলেজ বা রাষ্ট্র। তাহলে ব্যক্তি বিভিন্ন ক্ষেত্রের সাথে নিজেকে সংযুক্ত করেছে। তাহলে এই বিভিন্ন ক্ষেত্রগুলোতে ব্যক্তির যে ভূমিকা রয়েছে, ব্যক্তির যে অবদান রয়েছে, সেটাকে দেখানোর চেষ্টা করছে কিন্তু সমাজবিজ্ঞান। লাস্ট পয়েন্টটা এখানে এই স্লাইডে কি বলছে? সমাজবিজ্ঞানটি সাধারণ সামাজিক বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞানটি বিশেষ সামাজিক বিজ্ঞান। তাহলে জেনারেল সোশ্যাল সায়েন্স বলছে।
রাষ্ট্রবিজ্ঞানকে সাধারণ, কারণ যেহেতু এই সমস্ত ক্ষেত্রগুলো কি আলোচনা করে, সেক্ষেত্রে এটাকে বলা হয় জেনারেল। এর পরিধি কিন্তু অনেক বেশি এবং এর পরিধির অভ্যন্তরে বিভিন্ন বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। সেজন্য বলছে রাষ্ট্রবিজ্ঞান একটি সাধারণ সামাজিক বিজ্ঞান। সমাজ বিজ্ঞানকে বলা হচ্ছে সাধারণ সামাজিক বিজ্ঞান, আর রাষ্ট্রবিজ্ঞান কি বলা হচ্ছে বিশেষ সামাজিক বিজ্ঞান। বিশেষ কেন? দেখো বিশেষ কেন বলা হচ্ছে, কারণ এর আগেই দেখো বললাম ন্যারোয়ার স্কোপ, বা ধরো রাষ্ট্র বা রাজনীতির অধ্যয়ন, তাহলে কিন্তু পরোক্ষভাবে বলতেই পারি সমাজ বিজ্ঞান তাহলে বিশেষ সামাজিক বিজ্ঞান। কেন? কারণ এর পরিধি বা ক্ষেত্রটা কিন্তু সমাজতত্ত্বের মধ্যে বৃহৎ নয়, ছোট, সেই জন্যই বিশেষ। তাহলে সমাজ বিজ্ঞানের পরিধি হচ্ছে ব্যাপক, রাষ্ট্রবিজ্ঞানের পরিধি হচ্ছে ক্ষুদ্র। স্লাইডটাকে যদি সারমর্ম করি, স্লাইডটাকে যদি একদম সিস্টেমেটিক করার চেষ্টা করি, তাহলে কি দেখব? সমাজ বিজ্ঞান হলো সমাজের একটি বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্র ও সরকার একটি বিজ্ঞান। সমাজ বিজ্ঞান সংগঠিত এবং অসংগঠিত সমস্ত ধরনের সমাজে অধ্যয়ন করে, রাষ্ট্রবিজ্ঞান রাজনৈতিক সংগঠন নিয়ে অধ্যয়ন করে। সমাজ বিজ্ঞানের একটি ওয়াইডার স্কোপ রয়েছে, রাষ্ট্রবিজ্ঞানের একটি ন্যারো স্কোপ রয়েছে। সমাজ বিজ্ঞান মানুষকে সামাজিক প্রাণী হিসেবে দেখে, রাষ্ট্রবিজ্ঞান মানুষকে রাজনৈতিক প্রাণী হিসেবে দেখে। সমাজ বিজ্ঞান একটি সাধারণ সামাজিক বিজ্ঞান এবং রাষ্ট্রবিজ্ঞান একটি বিশেষ সামাজিক বিজ্ঞান। তাহলে এই প্রত্যেকটা পয়েন্টের মধ্যে নিগূঢ় একটা পার্থক্য রয়েছে। কোথাও না কোথাও আমরা দেখলে বুঝতে পারবো যে স্কোপ অফ স্টাডি কিন্তু একটা বড় রোল প্লে করছে, যে কতটা স্টাডি এরিয়া, কোন কোন বিষয়গুলোকে স্টাডি করা হচ্ছে, কোন বিষয়গুলো আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে, ঠিক আছে, কোনটা বৃহত্তর ক্ষেত্র, কোনটা ক্ষুদ্র ক্ষেত্র। তাহলে এই সমস্ত বিষয়গুলোকে কিন্তু দেখা হচ্ছে এবং এই সমস্ত বিষয়গুলো পার্থক্যের কারণও রাষ্ট্রবিজ্ঞান বা সমাজ বিজ্ঞানের মধ্যে যে পার্থক্যের কথা বলছি, পার্থক্যের যে কারণ, তার মধ্যে সেই কারণগুলো সমাজ থেকেই উঠে আসে। তাহলে সমাজের মধ্যেই কিন্তু কারণগুলো রয়েছে, এটা কিন্তু আমরা বলতে পারি। তারপরের যে পয়েন্টটা আছে, কি বলা হচ্ছে? রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিভঙ্গি সমাজতাত্ত্বিক ও রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিভঙ্গি রাজনৈতিক। কিরকম? সমাজবিজ্ঞানের দৃষ্টিভঙ্গি সমাজতাত্ত্বিক। সমাজতাত্ত্বিক কেন? তার কারণ হচ্ছে সমাজতত্ত্ব সবকিছুকেই একটা নির্দিষ্ট প্রেক্ষাপটে, সামাজিক প্রেক্ষাপটে দেখার চেষ্টা করে। আগের দিন আমরা এই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম কিভাবে সমাজতত্ত্ব একটা সাধারণীকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করে, সব জায়গাতে একই রোল প্লে করবে। পরিবার সব জায়গাতেই এক ইন দ্য সেন্স পরিবারের সমস্ত অস্তিত্ব কিন্তু সব সমাজেই পরিলক্ষিত হয়। তার মানে পরিবারের রূপ ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু পরিবার পরিবার কিন্তু সব সমাজেই দেখা যায়। তাহলে প্রত্যেকটা বিষয়কে কিন্তু একটা সামাজিক দৃষ্টিকোণ থেকে দেখার যে প্রবণতা, সেটা কিন্তু সমাজতত্ত্বের মধ্যে রয়েছে। পরোক্ষভাবে কি বলা হচ্ছে? রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিভঙ্গি রাজনৈতিক, কিন্তু রাজনৈতিক ক্ষেত্রগুলির আলোচনা, রাজনৈতিক ক্ষেত্রগুলির বিশ্লেষণ, রাজনীতি কিভাবে কাজ করছে, রাজনীতি কিভাবে সমাজকে প্রভাবিত করছে, এগুলো কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিভঙ্গি। তাহলে এই দুটো দৃষ্টিভঙ্গির মধ্যে কিন্তু প্রেক্ষাপটটা অনেক বৃহৎ। কার? সমাজ বিজ্ঞানের। কারণ দুটো প্রেক্ষাপটে কিন্তু সেই সমস্ত বিষয়গুলোকে প্রাধান্য দিচ্ছে যেগুলো তাদের আলোচনার একদম সেন্টার পয়েন্টে রয়েছে। সেজন্য বলছে সমাজ বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি সমাজতাত্ত্বিক এবং রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিভঙ্গি রাজনৈতিক। রাজনীতি সমাজের একটা পার্ট, রাষ্ট্রবিজ্ঞান সেই পার্টকে নিয়ে আলোচনা করে। সমাজবিজ্ঞানের ক্ষেত্রে কি? সমাজবিজ্ঞানের ক্ষেত্রে সমাজ বৃহত্তর প্রেক্ষাপটকে আলোচনা করছে। কেন? কারণ সমাজতত্ত্ব বৃহত্তর সমাজের বিভিন্ন বিষয়গুলোকে নিয়ে আলোচনা করে, তাই সব বিষয়গুলোর কেন্দ্রবিন্দুতে রয়েছে সমাজতত্ত্ব। কারণ সবগুলোকে সুষ্ঠুভাবে ব্যাখ্যা করতে হলে কিন্তু সমাজতত্ত্বের প্রয়োজন রয়েছে। সেই জন্যই বলছে সমাজতত্ত্বের দৃষ্টিভঙ্গি হচ্ছে সমাজতাত্ত্বিক এবং রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিভঙ্গি হচ্ছে রাজনৈতিক। তারপরে কি বলা হচ্ছে? তার পরের পয়েন্টে বলা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান বেশ তরুণ এবং সমাজবিজ্ঞান তুলনামূলকভাবে একটি পুরনো বিজ্ঞান। এই পয়েন্টটা, এই যে লাস্ট পয়েন্ট, এটা এত গুরুত্বপূর্ণ পয়েন্ট,
এই পয়েন্টটাকে কিন্তু তোমরা বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে পারো। সমাজতত্ত্বকে কিন্তু আগাস্ট কোট কি বলছে, কুইন অফ অল সায়েন্সেস, কুইন বলছে, রানী বলছে। তাহলে অল সোশ্যাল সায়েন্সেস এর কুইন হচ্ছে বা রানী হচ্ছে সমাজতত্ত্ব। তাহলে পরোক্ষভাবে আমরা বলতেই পারি তার পরিধি ব্যাপক, এবং এইটা হচ্ছে সেই সাবজেক্ট যা ডেভেলপমেন্ট হয়েছে আগাস্ট কোতের হাত ধরে 1839 এ, ঠিক আছে। তাহলে সেই সময়কালে 38-39 এর সময়কালে কোথ যে সাবজেক্টটা ইনভেন্ট করেছে, আজ সাবজেক্টটা যে প্রোগ্রেস, আজ সাবজেক্টটার যে উপস্থাপনা, সেটা কিন্তু আমরা সহজেই বলতে পারি সমাজ বিজ্ঞান কিন্তু তরুণ বিজ্ঞান। তরুণ কেন? তরুণ ইন দা সেন্স, কিন্তু এখানে বলা হচ্ছে তরুণ মানে হচ্ছে সে তথাকথিতভাবে ইয়ং। এর আগে যে সমস্ত সমাজ বিজ্ঞানগুলো হয়ে আসছে আমরা কিন্তু আগে আলোচনা করেছি, সেখানে কিন্তু আমরা ইতিহাস, সেখানে কিন্তু আমরা মনস্তত্ত্ব, সেখানে কিন্তু আমরা অর্থনীতি, সেখানে কিন্তু আমরা নৃতত্ত্ব প্রভৃতি বিষয়গুলো আলোচনা করেছি, এবং সেখানে সব বিষয়গুলি থেকে কি দেখব, সমাজতত্ত্ব কিন্তু তরুণ। তরুণ কেন? তরুণ বলছি তার মানে হচ্ছে বয়সে কিন্তু বাকিদের থেকে কম। তাহলে সমাজতত্ত্বের ডেভেলপমেন্ট হয়েছে খুব বেশি দিন নয়। বাকিদের ডেভেলপমেন্ট হয়েছে বা বাকিদের উন্নয়ন হয়েছে বা উদ্ঘাটন হয়েছে, ঠিক আছে, অনেক পরে, যেটা সমাজতত্ত্বের পরে। তাহলে বাকি সমস্ত সাবজেক্ট বা বিষয়বস্তুর সাথে যদি সমাজতত্ত্বের তুলনা করতে যায়, তাহলে তুলনার আলোচনার কেন্দ্রবিন্দু কিন্তু আমার কাছে কি উঠে আসবে? তুলনার আলোচনার কেন্দ্রবিন্দু উঠে আসবে যে সমাজতত্ত্ব তরুণ এবং খুব অল্প সময়ের মধ্যে তার ডেভেলপমেন্ট হয়েছে, ঠিক আছে, এবং অন্যান্য সাবজেক্টগুলো বা বিষয়গুলো, এবং এই পয়েন্টটাকে আমরা সব ক্ষেত্রেই অ্যাপ্লাই করতে পারি। অন্যান্য কোনো সাবজেক্ট বা বিষয় যখনই আমরা কোনো ডেফিনিশন বা যখন এই ধরনের কোনো কোশ্চেন্স আসবে, যে সাপোজ কোশ্চেন এরকম করলো যে সমাজতত্ত্বের সাথে রাষ্ট্রবিজ্ঞান বা সমাজতত্ত্বের সাথে ধরো ইতিহাসের তুলনামূলক আলোচনা করো, তখন কিন্তু ইজিলি এই পয়েন্টটাকে শেখানো দেওয়া যাবে। রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে পয়েন্টটা থাকলেও সেই পয়েন্টটা কিন্তু ইতিহাসের সাথে সমাজতত্ত্বের যদি পার্থক্য দেয় সেখানেও অ্যাপ্লাই করা যাবে। তার কারণ হচ্ছে সেখানেও আমরা বলতে পারি সমাজতত্ত্ব হচ্ছে তরুণ বিজ্ঞান এবং রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে কিন্তু তুলনামূলকভাবে একটি পুরনো বিজ্ঞান, বা ইতিহাস হচ্ছে তুলনামূলকভাবে একটি পুরনো বিজ্ঞান। তাহলে এই হচ্ছে সমাজতত্ত্ব এবং রাষ্ট্রবিজ্ঞানের পার্থক্যের একটা চিত্র। এই দুটোর মধ্যে কি বেসিক পার্থক্য রয়েছে, একটু পার্থক্যগুলো ঝালিয়ে নেওয়া যাক। তাহলে কি কি পেলাম? সমাজতত্ত্ব যেহেতু পরিধি বেশি, সেটা আমরা বলতে পারি ওয়াইডার স্কোপ, সেই তুলনায় রাষ্ট্রবিজ্ঞানের ন্যারো স্কোপ। সমাজতত্ত্বকে আমরা বলতে পারি সমাজের বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞানকে বলতে পারি আমরা রাষ্ট্র ও সরকারের বিজ্ঞান। 3 নম্বর, সমাজতত্ত্ব কিন্তু সংগঠিত ও সুসংগঠিত সমস্ত ধরনের সমাজের ধরন থেকে। তার মানে সমাজতত্ত্ব যেহেতু বৃহত্তর প্রেক্ষাপট নিয়ে আলোচনা করছে, ঠিক আছে, তার মানে সেখানে সংগঠিত এবং অসংগঠিত সমস্ত ধরনের সামাজিক ক্ষেত্রই কিন্তু উঠে আসবে। কারণ অসংগঠিত সংগঠিত সমস্ত কিছুকে নিয়েই তো বড় সমাজ। ঠিক পরোক্ষভাবে কি দেখবো, রাষ্ট্রবিজ্ঞান শুধুমাত্র রাজনৈতিকভাবে সংগঠিত সমাজ নিয়ে আলোচনা করে। তাহলে রাজনৈতিক চিত্র, রাজনৈতিক ক্ষেত্রগুলো কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার বিষয়বস্তু। আর কি পয়েন্ট দেখবো, সমাজবিজ্ঞান মানুষকে মৌলিকভাবে একটা সামাজিক জীব বলেছে। সমাজতত্ত্বের আলোচনায় মানুষকে সামাজিক জীব হিসাবে চিহ্নিত করা যেতে পারে, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় কি বলেছে, মানুষকে রাজনৈতিক জীব হিসাবে চিহ্নিত করা যেতে পারে। আর কি বলছে, সমাজবিজ্ঞান একটি সাধারণ সামাজিক বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান একটি বিশেষ সামাজিক বিজ্ঞান। তাহলে সমাজতত্ত্ব কি করছে, সমাজতত্ত্ব যেহেতু সমগ্র সমাজ নিয়ে আলোচনা করেছে, তাই জন্য তাকে বলা হচ্ছে যে সাধারণ সামাজিক বিজ্ঞান। আর রাষ্ট্রবিজ্ঞানকে কি বলা হচ্ছে, রাষ্ট্রবিজ্ঞানকে বলা হচ্ছে বিশেষ। বিশেষ কেন? কারণ শুধুমাত্র এর আলোচনার কেন্দ্রবিন্দু রয়েছে কি, রাষ্ট্র সরকার। যে প্রথম পয়েন্টের মধ্যে রয়েছে রাষ্ট্র সরকার। তাহলে রাষ্ট্র সরকার রাজনীতি এগুলো কোথাও না কোথাও যেন রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে ঘুরপাক খাচ্ছে, এবং এগুলো কোথাও না কোথাও একটা ইউনিফর্ম বডিকে রিপ্রেজেন্ট করছে। তার মানে ক্ষেত্রটা যদি সমাজের সঙ্গে তুলনা করতে যায়, তাহলে কিন্তু সমাজতত্ত্ব থেকে ছোট বা ক্ষুদ্র, সেই তুলনায় সমাজতত্ত্বের কিন্তু পরিধি অনেক বড়।
সমস্ত বৃহত্তর বিষয়গুলোকে তার আলোচনার মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে। তার মধ্যে রাষ্ট্রবিজ্ঞান অন্যতম একটি। আর কি দেখলাম? আর দেখছি আমরা সমাজবিজ্ঞানের দৃষ্টিভঙ্গি, সমাজতাত্ত্বিক এবং রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিভঙ্গি, রাজনীতি। একটু আগে যেটা বলছিলাম। তাহলে ব্যক্তিকে দেখার যে দৃষ্টিকোণ, ব্যক্তিকে দেখার দৃষ্টিকোণের পেছনে কিন্তু রাজনৈতিক বা রাষ্ট্রবিজ্ঞান কি করবে? রাজনৈতিক প্রেক্ষাপট থেকে দেখবে যে ব্যক্তি কেন ডিসিশনটা নিল। একটা নীতি ইমপ্লিমেন্ট হয়েছে ধরো কোনো ডেভেলপমেন্টের জন্য, ধরো 100 দিনের কাজ যদি বলি, তাহলে 100 দিনের কাজ বা ধরো ধরো এনআরইজিএ, ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, বা জেআরওয়াই, জওহর রোজগার যোজনা, বা ট্রাইসেম, ট্রেনিং ফর রুরাল ইউথ, ট্রেনিং অফ রুরাল ইউথ ফর সেলফ এমপ্লয়মেন্ট। এই সমস্ত বিষয়গুলো কি? এই সমস্ত নীতি ইমপ্লিমেন্টেশন, তার ডেভেলপমেন্ট, মানুষ সেখান থেকে কি বেনিফিট পেয়েছে, কোন রাষ্ট্রের পরিকাঠামো ক্ষমতা থাকাকালীন যেটা ঘটেছে, রাষ্ট্র আর কি কি বিষয় এর সাথে অ্যাসোসিয়েট করেছে। তাহলে এই সমস্ত বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা করছে কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপট। সেজন্য বলছে দৃষ্টিভঙ্গি একটা ফ্যাক্টর। সমাজতত্ত্বে কিন্তু একটা জেনারেলাইজ ফর্ম দেওয়ার চেষ্টা করে। ব্যক্তি, মানুষ সমাজে কি ধরনের আচরণ করে, একটা কালচার পেরিফেরি ব্যক্তির উপরে কিভাবে প্রভাব ফেলছে, এগুলোকে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান দেখানোর চেষ্টা করছে। তাহলে রাজনৈতিক প্রেক্ষাপট সেটাও কিন্তু সমাজতত্ত্বের আলোচনার মধ্যে ঢুকে যাবে। একটা ব্যক্তি সমাজে কোন রাজনৈতিক মতাদর্শকে তার প্রেফারেন্স বলে মনে করে, তাহলে ভোটের সময় ব্যক্তির নিজস্ব কিছু প্রেফারেন্স আছে, তার কিছু নিজস্ব ক্রাইটেরিয়াকে সে সামনে রাখে, দিয়ে তাকে কোনো ব্যক্তিকে এক্স ওয়াই জেড কে সে ভোট দেওয়ার চেষ্টা করে। তাহলে সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি কিন্তু কি করলো? সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি সামাজিক ক্ষেত্র থেকে ব্যক্তিকে দেখছে, তার মানে ব্যক্তির সার্বিক চিত্রকে তুলে ধরার চেষ্টা করছে। আর যে পয়েন্টটা একটু আগে বলছিলাম, সমাজবিজ্ঞান তরুণ বিজ্ঞান এবং রাষ্ট্রবিজ্ঞান তুলনামূলকভাবে কিন্তু পুরনো। আমরা আরো যে সমস্ত বিষয়গুলোকে পড়বো, যেগুলো পরীক্ষাতে ঘুরপাক খায়, সেগুলো হচ্ছে পলিটিক্যাল কালচার, পলিটিক্যাল সোশ্যালাইজেশন এবং পলিটিক্যাল ক্যাপিটাল। এই প্রত্যেকটা জিনিসগুলো কিন্তু সমাজের সাথে অ্যাসোসিয়েটেড। পলিটিক্যাল টার্মটাকে কমন নিয়ে নাও। এবার যে টপিকগুলো দেখো, কালচার, সোশ্যালাইজেশন, ক্যাপিটাল। একটা ব্যক্তি জীবনের সার্বিক প্রেক্ষাপটের মধ্যে রয়েছে কালচার। কোনো ব্যক্তিকে যখন আমরা উপস্থাপন করব, ব্যক্তি সম্বন্ধে যখন ব্যাখ্যাকে তুলে ধরবো, কালচারকে বাদ দিয়ে সেটা পসিবল না। তাহলে কালচার, এবং আমরা বলি, যদি আমরা ইবি টেলরের ডেফিনেশন দেখার চেষ্টা করি, বা যদি আমরা ম্যালনৌস্কি ডেফিনেশন দেখার চেষ্টা করি রিগার্ডিং কালচার, তাহলে কিন্তু দেখবো তারা কিন্তু দেখানোর চেষ্টা করছে কালচার কিন্তু একটা ব্যক্তির সার্বিক রূপ। তার মানে সকালে ঘুম থেকে ওঠা থেকে পর থেকে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত থেকে যে সমস্ত কাজ ব্যক্তি সারা দিন করে থাকে, সেগুলো সবই কিন্তু কালচার অন্তর্ভুক্ত। পলিটিক্যাল কালচার কোনগুলো? তার মানে ব্যক্তির যে সমস্ত আচার আচরণগুলো রাজনৈতিক প্রেক্ষাপটের সাথে সংযুক্ত, সেগুলো পলিটিক্যাল কালচারের অন্তর্ভুক্ত। 2 নম্বর পয়েন্টটা কি বলছে? পলিটিক্যাল সোশ্যালাইজেশন। ব্যক্তি কিভাবে আচার আচরণ করবে, একটু আগে যেটা আলোচনা করছিলাম, রাজনৈতিক প্রেক্ষাপট ব্যক্তির উপরে কি প্রভাব ফেলে, সেই মতো করে ব্যক্তি আচরণ করে। একটা একটা নেতা বা ধরো একটা এমএলএ বা রাজনৈতিক কোনো সতীর্থ ব্যক্তি, সে কিন্তু যা খুশি জনসমক্ষে করতে পারে না বা বলতে পারে না। তার মানে তার আচার আচরণের মধ্যে কিছু রেস্ট্রিকশনস আছে। তাহলে ব্যক্তি আচার আচরণ রেস্ট্রিকশনের উপরে ভিত্তি করে কিন্তু নির্দিষ্ট রূপ পরিগ্রহ করে। তাহলে সামাজিকীকরণ ব্যক্তিকে কিন্তু নির্দিষ্ট পরিচয় প্রদান করে। তাহলে রাজনৈতিক সামাজিকীকরণ কোনটা? রাজনৈতিক সামাজিকীকরণ হচ্ছে নির্দিষ্ট প্রেক্ষাপটে ব্যক্তি কি ধরনের আচার আচরণ করবে সেটার একটা রূপকে উপস্থাপনা। 3 নম্বর পয়েন্টে কি বলছে? পলিটিক্যাল ক্যাপিটাল, পুঁজি বা সম্পদ। রাষ্ট্র সাথে পুঁজি বা সম্পদের কি সম্পর্ক রয়েছে? রাজনৈতিক প্রেক্ষাপট কিন্তু দেশের যে সম্পদ, দেশের যে পুঁজি, মানুষের যে পুঁজি, সেগুলো কিন্তু সেগুলোর উপরে প্রভাব ফেলে। এই যে আমরা জানি যে আমাদেরকে ট্যাক্সেশন করতে দেওয়া হয়, ট্যাক্স যে ব্যবস্থা, তাহলে ট্যাক্স ব্যবস্থা কি করছে? ট্যাক্স ব্যবস্থা কিন্তু সমগ্র দেশীয় পরিকাঠামোর সম্পদের হিসাব রাখে, মানুষের আয় ও ব্যয়ের হিসাব রাখছে। তাহলে রাজনৈতিক পরিকাঠামো, রাজনীতি কিন্তু মানুষের আয় ও ব্যয়ের হিসাব
গ্রহণের ক্ষেত্রে বিভিন্ন নীতি ইমপ্লিমেন্ট করছে, তাহলে কোথাও না কোথাও আমরা বলতে পারি রাষ্ট্রবিজ্ঞান কিন্তু সংস্কৃতি, সামাজিকীকরণ এবং পুঁজি এগুলোর সাথে নিগুঢ় সম্পর্ক বজায় রেখেছে। তাহলে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার মধ্যে এগুলোও কিন্তু পরোক্ষভাবে আসবে, তাই এগুলোর উপরে কিন্তু আমাদেরকে গুরুত্বপূর্ণ অবদান রাখা উচিত। তাহলে আজকেই যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের সাথে সমাজতত্ত্বের সম্পর্ক, পার্থক্য, রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে, সমাজতত্ত্বের বিষয়বস্তু কি, আর রাষ্ট্রবিজ্ঞানের রাজনৈতিক প্রেক্ষাপটের কিছু গুরুত্বপূর্ণ শব্দ যেগুলো পরীক্ষাতে কিন্তু অ্যাজ এ অবজেক্টিভ বা অ্যাজ এ 5 মার্কস কোশ্চেন হিসাবে বা কোশ্চেনের প্যাটার্ন হিসাবে কিন্তু উঠে আসবে। কি কি? পলিটিক্যাল কালচার, পলিটিক্যাল সোশ্যালাইজেশনস এন্ড পলিটিক্যাল ক্যাপিটাল।